আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সচরাচর বিষয়গুলো নিয়ে কথা বলি না, সাধারণত রাজনৈতিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে, দেখেন, গত 2024 সালের 5ই আগস্ট যখন এদেশের রাজনীতির একটা বড় ধরনের পরিবর্তন আসে, অর্থাৎ গত ফ্যাসিস্ট সরকার যখন এদেশ থেকে পলায়ন করে, তখন এদেশের একটা নতুন রাজনীতির একটা সম্ভাবনা, সূর্য কিন্তু উদয় হয়েছিল। এবং এর নেপথ্যে যারা ছিল বা এর সামনে, এই পরিবর্তনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা ছিলেন বেশ কিছু তরুণ, বয়সে অনেক নবীন এবং তরুণ, অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে এদের বয়স। এরা এই দেশ এবং এদেশ মানুষকে, এই জাতিকে নতুন কিছু স্বপ্ন দেখিয়েছিল এবং তারা অনেক নতুন নতুন কথা বলেছিল। যেমন ঘুষ মারলে ঘুষি মারবেন, নতুন বন্দোবস্ত, এই ধরনের অনেক ভালো ভালো কথা শুনেছিলেন যে আমরা নতুন বন্দোবস্ত, রাজনীতির আমরা নতুন বন্দোবস্ত চালু করতে চাই, রাজনীতির নতুন বন্দোবস্ত চাই, পুরাতন, আর আমরা পুরাতন রাজনীতিকে আমরা ফিরে আনবো না, আমরা নতুন ধারার রাজনীতি করব। এই ধরনের নানানমুখী নানান ধরনের কথা বলেছিল এবং এই কথাগুলো আমরা অকপটে বিশ্বাস করেছিলাম তাদেরকে। এবং এই কথাগুলো তাদের কাছ থেকে শোনার পর আমরা নতুন উদ্যমে বাঁচার একটা আগ্রহ ফিরে পেয়েছিলাম। ভেবেছিলাম যে গত 16-17 বছর আমরা বিভিন্ন অন্যায় অত্যাচারে আমরা পিষ্ট হয়েছিলাম, কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারিনি, বলার মতো হয়তো পরিবেশ পাইনি বা বলার মতো আমাদের সাহসও হয়নি। এবং এই কথাগুলো তারা যখন বলতো, তখন আমরা, বিশেষ করে আমাদের বয়স তো ধরেন 45 বা 40 আপ বয়স আমাদের, তো আমরা একটা জেনারেশনের। এখনকার এই 20 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়ে, এরা একটা জেনারেশন। এদেরকে জেনারেশনকে এরা নাম দিয়েছিল, বা পৃথিবী নাম দিয়েছিল জেনজি। তো জেনজিরা যখন এই কথাগুলো বলতো, তখন আমরা তাদের আগের জেনারেশন, আমরা তাদের এই কথাগুলোকে মেনে নিয়ে তাদের এই সক্ষমতাকে এবং আমাদের অক্ষমতাকে আমরা চাপা দিতাম এবং তাদের সক্ষমতাকে আমরা সামনে এনে বলতাম যে আমাদের প্রজন্ম আমরা ব্যর্থ, আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের ছোট ভাই বা আমাদের ছেলের বয়সী যারা, এরা এই পরিবর্তনগুলো ঘটাইছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ দিতাম। ধন্যবাদ দিয়ে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, তাদেরকে বাহাবা দিতাম। কিন্তু যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমি একটা ছোটখাটো চাকরি করি। তো চাকরি করে আমাদের জীবনটা কিন্তু খুব কষ্টেই চলে, খুব কষ্ট বলতে চলে, হয়তো আভিজাত্য নাই, অভাব আছে, হয়তো সুখ না থাকতে পারে, কিন্তু শান্তি আছে। তো এভাবে চলে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, আমরা কোনো পরিবর্তন ঘটাতে পারিনি, পরিবর্তনের সাহসে পাইনি, কারণ আমাদের কিছু জান ছিল, হয়তোবা সেই কারণে হতে পারে, হয়তোবা আমরা ভীতু সেই কারণে হতে পারে। কিন্তু এই যে ছেলেমেয়েরা, 20 থেকে 30 বছর ছেলেমেয়েরা যে পরিবর্তনটা ঘটালো, তাদেরকে আমরা বাহাবা দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখছেন, আজ তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, ভালো কথা। নতুন রাজনীতি যদি বন্দোবস্ত তারা চালু করতে চাইছিল, নতুন রাজনীতি বন্দোবস্ত করতে গেলে নতুন দলের দরকার আছে, এটাও ঠিক আছে, ভালো। কিন্তু এই যে সামনে নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে দেশে, এই নির্বাচন উপলক্ষে তারা একটি নতুন দল করছে। রাজনীতি শুধু তাদের ওই দলে না, এই নতুন ধারার রাজনীতির সাথে আরো অন্যান্য দলেরও অনেক ছেলেমেয়েরা জড়িত বা অনেক ছেলেরা জড়িত। কারণ 24 সালের 5ই আগস্টে যে সফল একটি অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানে শুধু এই যে বর্তমানে যে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে এই ছেলেমেয়েরা জড়িত তা কিন্তু না, বিভিন্ন দলের বিভিন্ন ছেলেমেয়েরা জড়িত। তারা আন্দোলনটা একসাথে করছিল, তারপর যে যার প্ল্যাটফর্মে ফিরে গেছে এবং এদের মধ্যে কেউ কেউ, এদের মধ্যে কতিপয় কিছু ছেলে মেয়ে, এরা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে এবং বাকিরাও তাদের নিজস্ব প্ল্যাটফর্মে ফিরে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এবং যে যে কারণে আমরা তাদেরকে বাহবা দিতাম, তাদের সততার জন্য তাদেরকে বাহবা দিতাম, তাদের নিষ্ঠার জন্য তাদেরকে বাহবা দিতাম, তাদের কৃতিত্বকে আমরা বাহবা দিতাম। কিন্তু আজ তাদের এই সততা এবং এই নিষ্ঠা, তাদের এই কৃতিত্ব কিন্তু এখন দেখলে চোখ কিন্তু ছানাবাড়া হয়ে যাচ্ছে। কেন বললাম এই কথাটা, একটু খেয়াল করে দেখেন। এই যে নির্বাচন উপলক্ষে তারা যখন, আমি আবার বলতেছি, নির্বাচন উপলক্ষে তারা নির্বাচন কমিশনে মনোনয়ন, অনেক তরুণ নেতৃত্বই নির্বাচন করার উদ্দেশ্যে তারা মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে সাবমিট করতেছে।
আজ থেকে 1.5 বছর আগেও যারা বলতো যে আমাদের পরিবারের অবস্থা খুব ভালো না, বা আমাদের পরিবারের আমার বাবা এই করে, আমার বাবা ওই করে, বা আমার বাবা এই অবস্থা, আমার বাবার ওই অবস্থা, কারো বাবা শিক্ষক, কিছু মনে করবেন না, এবং তাদের নিজের মুখেরই কথা, কারো বাবা রাজমিস্ত্রি ছিল, কারো বাবা কৃষকের কাজ করত। আমি কাউকে ছোট উদ্দেশ্য করার কথা বলতেছি না, কোনো পেশায় ছোট না, আমিও নিজের ব্যক্তিগতভাবে অনেক ছোট পরিবারের একটি মানুষ। কিন্তু এই যে আমি তাদের বয়সের কথা বলতেছি, কেন বলতেছি কথাটা, আমি আসতেছি সেই জায়গাটি। তো তাদের ভাষ্য মতেই এই অবস্থা তাদের অনেকেরই। আজ যখন তারা নির্বাচনে মনোনয়নপত্র যারা সাবমিট করতেছে বা দাখিল করার সময় তাদের সম্পদের পরিমাণ যখন উল্লেখ করতেছে, সেই সম্পদের পরিমাণ দেখলে চোখ চোখ যে কোথায় ঘুরে যাচ্ছে, চোখ ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে কিনা এটা বুঝতে পারতেছি না। চোখ কি মানে এটা ভাষায় বলার মতো না। আমরা চাকরি করি, ছোটখাটো চাকরি করি, যা বেতন পাই, বেতন দিয়ে আমাদের চলে যায়, কিন্তু কোনো সম্পদ আজ পর্যন্ত করতে পারিনি, কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্সও করতে পারিনি। অথচ এই ছেলেমেয়েরা যারা 1.5 বছর আগেও অনেকে কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, অনেকে চাকরি খোঁজ করত, অনেকে সদ্য লেখাপড়া শেষ করে বিভিন্ন কাজের চেষ্টা করতেছিল, তাদের সম্পদের পরিমাণ কোটি টাকা ছাড়া গেছে, কারো কোটি টাকার আশেপাশে, তাদের স্বস্বীকৃত, আমি জানি না এই স্বীকৃত সম্পদের বাইরে তাদের আরো কোনো সম্পদ আছে কিনা, থাকলে থাকতেও পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে থাকাটাই স্বাভাবিক। আমাদের দেশের কেউ তার নিজস্ব হলফনামায়, আমার জানা মতে বা আমরা যতটুকু বুঝি, কেউ সত্য কথা সামনে নিয়ে আসে না। তো তাদের স্বীকৃত হলফনামাতেই প্রায় সকলেরই সম্পদ কোটি টাকার কাছাকাছি, এবং তাদের বাৎসরিক আয় 8 থেকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা। চিন্তা করা যায় তাহলে এই যে নতুন বন্দোবস্তের কথা তারা বলে তারা আমাদেরকে নতুন গান শোনালো, নতুন সিস্টেমের বিরোধিতা করলো, পুরাতন সিস্টেমের বিরোধিতা করে নতুন সিস্টেম আনার জন্য সবাইকে উৎসাহ করলো। তাহলে এই কি তাদের নতুন সিস্টেম? যে কোন সিস্টেমে তারা পেয়ে গেল, কোন নতুন বন্দোবস্ত তারা পেলো, যে এই নতুন বন্দোবস্তের মাধ্যমে এই 1.5 বছরে এই ছেলেমেয়েগুলা জিরো থেকে জিরো ব্যালেন্স থেকে কোটিপতি হয়ে গেল। কি এমন আলাদা সেরা তারা পেয়ে গেল যে এই কয়েকদিনের মধ্যে তারা কোটি টাকার মালিক হয়ে গেল? তাহলে এখন এখানে বলতেই হয়, তাহলে এই যদি তাদের নতুন বন্দোবস্ত হয়, তাহলে এই বন্দোবস্ত তো আমরা চাইনি, এই বন্দোবস্ত তো আমরা পাইওনি, আর এই কারণেই আমরা ব্যর্থও ছিলাম হয়তোবা। কারণ আমরা এই 1-1.5 বছর বা 20 বছর 22 বছর চাকরি করার পরে তো আমরা আমাদের সম্পদ বলতে লাখ টাকার সম্পদই আমরা করতে পারিনি, লাখ টাকার সম্পদও করতে পারিনি, লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আমাদের নাই। তো তারা 1.5 বছরে কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদের মালিক হয়ে গেল? আমার প্রশ্ন এই জায়গা। আমি কিছু এই যে বিষয়গুলো সামনে আনছি, দেখেন এই বিষয়গুলো যাদের ইয়েগুলো আছে, আমি কিছু ইয়েগুলো দেখাচ্ছি, দেখেন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে হয়, কিভাবে হতে পারে। আমি কতগুলো নাম বলতেছি, যেগুলো আমার সামনে আসছে সেগুলো নাম বলতেছি। যেমন নাহিদ ইসলাম, সম্পদ কোটি টাকার কাছাকাছি। সার্জিস আলম, কয়েক লক্ষ টাকার সম্পদ। হান্নান মাসুদ, কয়েক লক্ষ টাকার সম্পদ। তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি, কয়েক লক্ষ টাকার সম্পদ। এবং এত কয়েকটা বললাম একটা দলের, এখন বলতে পারেন আরো কেন, হ্যাঁ আরো আছে। অন্য দলের কথা যদি বলি, গণ অধিকার পরিষদের ভিপি নুরের, আজ ভাই আমরা রাজনৈতিক খোঁজ খবর তো বেশ কিছুদিন থেকেই রাখি, বয়স তো বললাম বয়স তো কম হয়নি, প্রায় 45 বছর পার হয়ে গেছে বয়স। তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খোঁজ খবর কিন্তু আমাদের কাছে আসে, রাখি, আমরা শুনি। এই নুরু কয়েকদিন আগে, এই গত 24-এর আগে, যখন সে পুলিশের কাছে ধরা পড়েছিল, তার একটা অডিও ফাঁস হয়েছিল। সেখানে আন্দালিবুর রহমান পার্থর কাছে সে বেশ কিছু বলতে খুব বেশি টাকা না, অল্প কিছু টাকা চাইছিল, সে অডিওটা ফাঁস হয়েছিল। তো সেই নুরু এখন কোটিপতি কিভাবে হতে পারে?
তাহলে এই যে হতে পারে যে নতুন বন্দোবস্ত তারা পাইছে, এই বন্দোবস্তের মাধ্যমে তারা হয়ে গেছে, এই 1.5 বছরের মধ্যে তারা কোটিপতি হয়ে গেল। এখন এই বন্দোবস্ত তো আমরা পাইনি, যার কারণে আমরা ব্যর্থ। এই বন্দোবস্ত তারা পাইছে, তার জন্য তারা সফল কাম বা তারা সফল হয়েছে। কিন্তু এই বন্দোবস্ত কি আমরা চেয়েছিলাম? এই বন্দোবস্তের জন্যই কি এই গুটি কয়েক ছেলে মেয়েদের কপাল আঙ্গুল ফুলে কলা গাছের জন্য কি এদেশের হাজার হাজার ছেলেমেয়েরা প্রাণ দিয়েছিল, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল? এই বন্দোবস্ত যে 1.5 বছরে কোটিপতি হওয়া যায়, এই বন্দোবস্ত কিছু না করেও পরামর্শ দিয়েও বছরে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়। এ কোন বন্দোবস্ত রে ভাই? এ কোন বন্দোবস্ত? আমরা একটা চাকরি করে আমাদের কিছু আমরা করতে পারি না, আর বসে থেকে বছরে লক্ষ লক্ষ টাকা কামাই হয়। দেখুন বন্দোবস্ত থেকে এই বন্দোবস্তই কি এই বন্দোবস্তের জন্য এই 5ই আগস্ট একটি সরকারকে একটু বৃহৎ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হলো, আর তার নেতৃত্ব আপনারা দিয়েছিলেন, আপনাকে এদেশের জনগণ বিশ্বাস করেছিল, করে আপনাদের নিজস্ব বন্দোবস্ত আপনারা ঠিক চালু করে নিলেন। কিন্তু বাকি ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো, যে ছেলে মেয়েগুলো তাদের চোখ হারাইছে, তাদের পা হারাইছে, তাদের হাত হারাইছে, তাদের জীবন ইয়ে করে দিয়েছে, সেই ছেলেগুলা এই পরিবর্তনের জন্যই তো এই যে গত 11 তারিখে, ডিসেম্বর 11 তারিখে শরীফ ওসমান হাদি তো নিহত হলো না, আততায়ীদের গুলিতে মারা গেল না? এই বন্দোবস্তের কারণেই তো। এই বন্দোবস্ত যদি পরিবর্তন না করতো তো গত 16 বছর তো শরীফ ওসমান হাদি তো মারা যায়নি, তাকে গুলি করতে আসেনি। তো আপনাদের সাথে সারথি হওয়ার জন্য আপনাদের সাথে একসাথে তো ছিল সে, এবং সে সামনের সারির যোদ্ধা ছিল। ও সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে চায়নি, হয়ওনি। আর আপনারা কি করলেন? 1.5 বছরে আপনারা কিভাবে কোটিপতি হলেন? এই প্রশ্নটা আপনাদের এই দেশের সকল আপামর জনসাধারণের কাছে আমি রেখে গেলাম। আমি আবার বলতেছি, আমি আপনাদের বিপক্ষে না, কিন্তু আমার খুব জানার আগ্রহ, আমার খুব জানার কৌতূহল, কিভাবে এটা হতে পারে, এই বিষয়গুলো কিভাবে হয়। যেখানে আপনারা সততার কথা বললেন, যেখানে আপনারা ন্যায়ের কথা বললেন, যেখানে আপনারা ন্যায্যতার কথা বললেন, এই আপনাদের ন্যায্যতা, একটু ন্যায্যতা থাকলে কি 1.5 মাসে একটি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে? এটা সম্ভব? কিভাবে সম্ভব? পুরাতনদের আমি কথা আজকে বলতেছি না, পুরাতন কথা বলবো একদিন, কারণ এই জন্য বলতেছি না, আপনারা যে বলছেন পুরাতন গুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তো আপনারা নতুন, আপনারা কেন, আপনারা কোন পথে থেকে, পুরাতন বলতে খারাপ পথে চলে চলে তারা নষ্ট হয়ে গেছে, তো আপনারা নতুনেরা কোন পথ থেকে এই অল্প সময়ের মধ্যে 1.5 বছরের মধ্যে কোটিপতি হলেন? এই বন্দোবস্তটা আমাদের তো জানা দরকার, এই সিস্টেমটা তো আমাদের জানা দরকার। পুরাতন বন্দোবস্তকে বাদ দিয়ে নতুন সিস্টেমকে আপনারা চালু করতে চাইলেন, তাহলে এটা কি এই নতুন সিস্টেম এতই উর্বর 1.5 বছরে কোটিপতি হয়ে যাওয়া যায়? এই কথা আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশের মানুষ আসলে আমরা বোকা। আমাদেরকে আসলেই আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই আমাদেরকে ঠকায়, তারাই আমাদেরকে চোখ বেঁধে আমাদের সামনে অনেক কিছু হাজির করার চেষ্টা করে। আসলে সত্যি কথা কি, এদেশের মানুষ কিন্তু বোকা না, এদেশের মানুষ সহজ সরল। এদেশের মানুষের আবেগ বেশি, আবেগে হয়তো আপনার অনেক দোষকে তারা দোষ হিসাবে দেখে না, কিন্তু তারা কিন্তু বুঝে। এই জুলাইকে নিজের কুক্ষিগত করে নিজের স্বার্থের জন্য ব্যবহার আর করবেন না বা করেন না। এতে হবে কি, যতটুকু গ্রহণযোগ্যতা আছে ততটুকু কিন্তু হারা যাবে। আপনাদের নিজস্ব গ্রহণযোগ্যতা যদি বাঁচা রাখতে চান, অন্তত সামনের দিনগুলোতে পরিষ্কার হয়ে চলার চেষ্টা করেন। তারপর আপনাদেরকে ধন্যবাদ যে হ্যাঁ আপনারা স্বীকার করছেন যে আপনাদের এই হয়েছে। তো আর একটা মানুষের জীবনে এত বেশি সম্পদের দরকার নেই। মানুষের জীবনের সম্পদ কতটুকু দরকার, কি দরকার, ওই শরীফ ওসমান হাদির থেকে শেখার চেষ্টা করেন। সম্পদের কারণে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়নি। সে যদি লক্ষ লক্ষ সম্পদ তৈরি করার চেষ্টা করতো, তাহলে আমার মনে হয় না তার জানা যায় লক্ষ লক্ষ লোক হাজির হতো।
সে ওদিকে যায়নি বলে তার জানাজা হয়েছে। দিন শেষে, সময় শেষে, একটা নির্দিষ্ট সময় আমরা সবারই কিন্তু এই শেষ কীর্তন অনুষ্ঠান হবে। তো সেখানে দিন শেষে কিন্তু আমাদেরকে ওই সময় কিন্তু আমার আপনার এই পৃথিবীতেও একটা অ্যাসেসমেন্ট হবে, আর যদি আমরা পরলোকে বিশ্বাসী হই তো সেখানে তা হবেই। এই জন্যে নিজেদের ভুল ত্রুটি যা হয়েছে সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, আর মানুষকে এভাবে বোকা বানানোর চেষ্টা না করে সুন্দরভাবে আগামী দিনগুলো অনাবিল সুন্দর সততার সাথে নিষ্ঠার সাথে বাঁচার চেষ্টা করেন, এবং নিষ্ঠার সাথে মানুষকে সততা উপহার দেন, মানুষকে নিষ্ঠা শেখান, মানুষকে সুন্দর পথে চলার রাস্তা তৈরি করার চেষ্টা করেন। সেখানে নিজের স্বার্থ সবাই দেখে, কিন্তু তারপর নিজের স্বার্থ অপরের মাঝ দিয়ে নিজের স্বার্থ পূরণ করার চেষ্টা করেন, সেটাতেই ভোগে নয় ত্যাগেই শান্তি, মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।